আজ আমাদের কাছে এমন একটি তথ্য এসেছে যা শুনে আপনার চোখ কপালে উঠবে। বর্তমান সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বাড়ানো নাও হতে পারে। কমিশন দিয়েছে ১০০ থেকে ১৪০% বাড়ানোর সুপারিশ, কিন্তু অর্থ মন্ত্রণালয় বলছে ভিন্ন কথা। প্রথম ধাপে আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০% বৃদ্ধি করা হতে পারে। তবে এই ৫০% কমিশনের সুপারিশ অনুযায়ী হবে না। কমিশন মূল বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছে সেটির ৬০ থেকে ৭০% করার পর যে অর্থ হয় সেই অর্থের ৫০% বৃদ্ধি পেতে পারে। হিসাবটা কঠিন, কিন্তু এর মানে কি সাধারণ কর্মচারীর জন্য, সেটাই আজ আমরা ভেঙে বলব। প্রথমেই বলছি সেই হিসাব যেটা সবার জানা দরকার। কমিশন সুপারিশ করেছে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা হবে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্রের হিসাব বলছে প্রথম ধাপে সেটা ১৪ থেকে ১৬,০০০ টাকার কাছাকাছি হতে পারে। এখন সুখবরটা শুনুন। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন হবে ২০,০০০ টাকা। ভাতা মিলে সর্বমোট বেতন ভাতা হবে ৪১,৯০৮ টাকা। অর্থাৎ পূর্ণ বাস্তবায়ন হলে এই কর্মচারী, যিনি এখন ভাতাসহ মাত্র ১৬,৯৫০ টাকা পাচ্ছেন, তিনি পাবেন প্রায় ৪২,০০০ টাকা। এটি ২.৫ গুণেরও বেশি বৃদ্ধি, কিন্তু সেটা হবে ৩ ধাপে, ৩ বছরে, এখনই সবটা না। এবার শুনুন কর্মচারী সংগঠনের নেতারা কি বলছেন। এটি অনেক গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেছেন, ২০১৫ সালে সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা করা হয়। ২০২০ সালে পে স্কেল হলে কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৬,৫০০ টাকা হতো। ২০২৫ সালে আরেকটি পে স্কেল পাওয়ার কথা ছিল। এই দুটি পে স্কেল বাস্তবায়ন হলে সর্বনিম্ন বেতন স্কেল ৩৩,০০০ টাকা হতো। এই হিসাবটা একটু ভেবে দেখুন। দুটি পে স্কেল মিস হয়ে যাওয়ায় কর্মচারীরা দীর্ঘ ১১ বছর ধরে যা পাননি তার ক্ষতি একটি পে স্কেলে পুষিয়ে দেওয়া আসলে প্রায় অসম্ভব। তাই সংগঠনটি দাবি করেছিল সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার। কিন্তু কমিশন সেখানে সুপারিশ করেছে ২০,০০০, আর অর্থ মন্ত্রণালয় সেটাও একবারে দিতে পারছে না। এই আন্দোলনের সবচেয়ে নাটকীয় ঘটনাটির কথা এখন বলছি। চলতি বছরে ৬ ফেব্রুয়ারি নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সরকারি কর্মচারীরা, যারা সরকারেরই অংশ, তারাই সেদিন রাস্তায় নামলেন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা। এর পরপরই সরকার জানায় নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে, তবে কিছুটা সময় লাগবে। সেই ঘটনার ৩ মাস পর এখন অবস্থা কোথায় এসেছে সেটাই আমরা দেখছি। আগামী ৬ দিন পরেই একটি বড় সমাবেশ হতে যাচ্ছে রাজধানীতে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে আগামী ১৬ই মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি। এর আগে ৮ই মে পটুয়াখালী এবং ৯ই মে খুলনায় বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বার্তা স্পষ্ট। তারা বলেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন না করলে সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ এবং প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হতে পারে। এবার শুনুন দেশের অন্যতম প্রধান অর্থনীতিবিদ কি বলছেন। অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। কথাটা সহজ শোনালেও এর মানে গভীর। বর্তমানে দেশে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত মানতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে আছে। এই বাস্তবতায় একসাথে ১,০৬,০০০ কোটি টাকার বাড়তি বরাদ্দ দেওয়া সত্যিই কঠিন। তাই বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে বাস্তবায়নই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ। কিন্তু প্রতিটি ধাপের প্রতিশ্রুতি যেন লিখিত থাকে, সেটা নিশ্চিত করতে হবে।
নবম পে স্কেলে পেনশন নিয়ে এমন একটি পরিবর্তন আসছে যা আগে কখনো হয়নি। সরকারি পেনশনে নারী পুরুষের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে আজীবন পেনশন পাবেন স্ত্রীহারা স্বামীও। এতদিন মৃত সরকারি কর্মচারীর স্ত্রী পেনশন পেতেন, কিন্তু মৃত সরকারি কর্মচারীর স্বামী পেতেন না। এই বৈষম্য দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছিল, এবার সেটি দূর হচ্ছে। এছাড়া নতুন নিয়মে প্রথম স্ত্রী বা স্বামীর পাশাপাশি দ্বিতীয় স্ত্রী বা স্বামীও পেনশনের সুবিধাভোগী হতে পারবেন। এটি নিয়ে বিতর্ক থাকলেও আইনি বাস্তবতা বিবেচনায় কমিশন এই পরিবর্তন এনেছে। অনেকের মনে স্বাভাবিক প্রশ্ন, এত টাকা সরকার কোথা থেকে আনবে? নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এজন্য আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। এই ৩৫,০০০ কোটি টাকা কোথা থেকে আসবে? ৩টি পথ রয়েছে। প্রথমত, রাজস্ব আদায় বাড়ানো, এনবিআরকে কঠোর করা। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো। তৃতীয়ত, সঞ্চয়পত্র ও বন্ড ইস্যু করে অভ্যন্তরীণ ঋণ। সরকার অত্যন্ত সুকৌশলে রাজস্ব আদায়ের হার বাড়িয়ে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এই বিশাল বাজেটের সংস্থান করছে বলে জানা গেছে। এখন একটি বিষয় বলবো যেটা নিয়ে আলোচনা কম হয়। বিশেষজ্ঞ মহলের মতে, নতুন পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের নয়, বরং পরোক্ষভাবে বেসরকারি খাতের বেতন কাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থাৎ, আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন, তাহলেও নবম পে স্কেল আপনার জন্য সুখবর। কারণ সরকারি বেতন বাড়লে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের কর্মীদের ধরে রাখতে বেতন বাড়াতে হয়। এটি পরোক্ষভাবে বাজারে একটি ন্যূনতম মান তৈরি করে। এবার গ্রেড ভিত্তিক একটি সহজ হিসাব দিচ্ছি। বর্তমানে একজন শিক্ষক ১৬,০০০ টাকা মূল বেতনের বিপরীতে সব মিলিয়ে ২২,০০০ টাকা পাচ্ছেন। ২০২৬ সালের জুলাই থেকে যখন মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকা হবে, তখন শুধুমাত্র মূল বেতন ও বর্তমান ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে ৩০,০০০ টাকা। আর যদি বার্ষিক ইনক্রিমেন্ট ৫% থেকে বাড়িয়ে ৬% করা হয়, তাহলে ১০ বছরে ৩০,০০০ টাকার বেতন দাঁড়াবে প্রায় ৫৩,৭০০ টাকায়, যেখানে ৫% হতো মাত্র ৪৮,৮৬৭ টাকা। দীর্ঘমেয়াদে এই ১% পার্থক্যই কর্মচারীর জীবনে প্রায় ৫,০০০ টাকার ফারাক তৈরি করবে। আজকের প্রতিবেদন শেষ করব একটি বাস্তব কথা দিয়ে। কমিশন বলেছে ১৪০%, সরকার বলছে ৬০-৭০%, কর্মচারী বলছেন ১০০%-এর কম হলে চলবে না। এই ৩ সংখ্যার লড়াই এখন বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক আলোচনা। আগামী ১৬ই মে ঢাকায় সমাবেশ, তারপর জুনে বাজেট, তারপর হয়তো গেজেট, তারপর হয়তো জুলাই থেকে নতুন বেতন। এই হয়তোগুলোকে নিশ্চিতে পরিণত করতে এখন সরকারের দিকেই তাকিয়ে আছে ২৩ লাখ মানুষ। সর্বশেষ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।